বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণ করেছে মাত্র ৫ মাস হলো। রাজনৈতিক পরিভাষায় এই সময়টাকে বলা হয় হানিমুন পিরিয়ড, মানে সবকিছু নতুন, উৎসাহ তুঙ্গে, জনগণের প্রত্যাশাও আকাশ ছোঁয়া। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন চিত্র আঁকে। নতুন জামানার মন্ত্রী এবং আমলারা ভেবেছিল লালবাতির গাড়ির আরামদায়ক কুশনে হেলান দিয়ে দিন কাটাবে। দলীয় আনুগত্যের পুরস্কার হিসেবে পাওয়া মন্ত্রিত্ব যেন একটা সোনার হরিণ, ধরতে পারলেই তো জীবন সার্থক। কিন্তু এখন সেই সোনার হরিণের শিং যেন তাদের নিজেদের দিকেই ঘুরে গেছে। কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই এবার মাঠে নেমেছেন, তবে এই মাঠ জনসভার মাঠ না, এটা পারফরম্যান্স অডিটের নির্মম যুদ্ধক্ষেত্র। এখন প্রশ্ন হলো, ঠিক কি এমন ঘটলো যে হঠাৎ করে প্রধানমন্ত্রীকে এতটা কঠোর অবস্থান নিতে হলো? সচিবালয়ের একাধিক সূত্র থেকে যে তথ্য উঠে আসছে তা রীতিমতো চোখ কপালে তোলার অবস্থা। জানা যাচ্ছে প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে একটা অত্যন্ত গোপনীয় বিশেষ পারফরম্যান্স মনিটরিং সেল গঠন করা হয়েছিল, যার অস্তিত্ব সম্পর্কে অধিকাংশ মন্ত্রীও জানতেন না। এই সেল গত কয়েক মাস ধরেই নিরলসভাবে প্রতিটি মন্ত্রণালয়ের দৈনন্দিন কার্যক্রমের উপর নজরদারি চালিয়েছে। কোনো মন্ত্রী দিনে ঠিক কত ঘন্টা কার্যালয়ে সময় দিয়েছেন, কতগুলো ফাইলে সাইন হয়েছে, কোন ফাইল কতদিন ধরে ধুলো জমাচ্ছে টেবিলের উপর, কোন প্রকল্পের কাজ মাঠ পর্যায়ে একেবারে শূন্য, সব তথ্য এখন একটি পরিষ্কার প্রতিবেদনের আকারে প্রধানমন্ত্রীর ডেস্কে রাখা আছে। আর সে প্রতিবেদনের চিত্র মোটেও সুখকর না। সবচেয়ে উদ্বেগজনক যে সমস্যাটি মনিটরিং রিপোর্টে উঠে এসেছে সেটা প্রযুক্তিগত বা অবকাঠামোগত না, সমস্যাটা একেবারে মানবিক এবং রাজনৈতিক। একই মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মধ্যে এতটাই তীব্র অহংকার বোধ এবং ব্যক্তিগত দ্বন্দ্ব তৈরি হয়েছে যে তারা একই টেবিলে বসেও পরস্পরের সাথে কথা বলছেন না। ভাবুন একবার, যে দুজন মানুষের একসাথে বসে ডিসিশন নেওয়ার কথা, তারা একে অপরের মুখ পর্যন্ত দেখছেন না। ফলাফল, গুরুত্বপূর্ণ ফাইল দিনের পর দিন আটকে থাকছে, উন্নয়ন প্রকল্পগুলো হয় ধীর গতিতে চলছে, নয়তো একেবারে থমকে গেছে। মাঠ পর্যায়ের কর্মকর্তারা দিশেহারা, উপর থেকে নির্দেশনা আসে না, তাই তারাও হাত গুটিয়ে বসে আছে। এই প্রেক্ষাপটে আসছে অগাস্ট মাসের সেই বহুল প্রতীক্ষিত সময়, যখন এই সরকারের বয়স পূর্ণ 6 মাস হবে। আর ঠিক এই 6 মাসের মাইল ফলকেই পরিকল্পনা করা হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় মন্ত্রিসভা পুনর্গঠন। এটাকে সাধারণ রদবদল বলা ভুল হবে, এটা আসলে একটা রাজনৈতিক সার্জারি, যেখানে শুধু নাম বদলানো হবে না, বরং পুরো প্রশাসনিক কাঠামোর ধমনীতে নতুন রক্ত প্রবাহিত করার চেষ্টা করা হবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, কারা আসছেন নতুন করে? রাজনৈতিক মহলে যেসব নাম ঘুরে ফিরে আলোচিত হচ্ছে সেগুলো শুনলে বোঝা যায় প্রধানমন্ত্রী এবার অভিজ্ঞতা, দক্ষতা এবং মাঠ পর্যায়ের জনসংযোগ 3টি মাপকাঠিতেই বাছাই করছেন। আশরাফুদ্দিন নিজাম, মাহিদুর রহমান, এরশাদুল খান, এদের প্রত্যেকেরই নিজস্ব রাজনৈতিক ভিত্তি এবং সাংগঠনিক শক্তি আছে। প্রবীণ নেত্রী সেলিম রহমানের নাম আসাটাও তাৎপর্যপূর্ণ, কারণ মন্ত্রিসভায় নারী প্রতিনিধিত্ব বাড়ানোর একটা চাপ দলের ভেতর থেকে আসে। আর ব্যারিস্টার নওশাদ জমিরের নাম যে ঘুরে ফিরে আসছে, তার পেছনে তার আইনি দক্ষতা এবং দলের প্রতি দীর্ঘদিনের আনুগত্য বড় ভূমিকা রাখে। তবে এবারের রদবদলে শুধু দলীয় আনুগত্য বা জ্যেষ্ঠতা দেখা হচ্ছে না, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবার সামনে এসেছে, আর সেটা হলো ভৌগোলিক ভারসাম্য। বৃহত্তর নোয়াখালী অঞ্চল, যেটা বিএনপি একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত, সেখান থেকে এতদিন মন্ত্রিসভায় কোনো প্রতিনিধিত্ব ছিল না। এটা দলের তৃণমূলে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। এই ক্ষোভ প্রশমিত করতে ডক্টর আব্দুল মঈন খান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বরকতুল্লাহ বুলু এবং মাঠ কাঁপানো নেতা জয়নুল আবেদিন ফারুকের নাম সর্বাধিক আলোচিত। এছাড়াও অন্যদিকে নারায়ণগঞ্জ এবং নরসিংদী থেকেও দুজন তরুণ এমপি এবং নেত্রকোনা ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল থেকে একজন প্রভাবশালী নারী এমপির নামও চুলচেরা বিশ্লেষণের মধ্যে আছে। কিন্তু আসল চমকটা লুকিয়ে আছে টেকনোক্র্যাট কোটায়। সরকারি চাকরিজীবী, নির্বাচনী রাজনীতিতে না এসেও যারা বুদ্ধিবৃত্তিক দক্ষতা দিয়ে রাষ্ট্রযন্ত্রকে সমন্বিত করতে পারেন, তাদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি রাজনৈতিক মামলার শিকার হওয়া হাবিবুন নবী খান সোহেলের নাম সবচেয়ে জোরালোভাবে উচ্চারিত হচ্ছে। এই দুজনকে অন্তর্ভুক্ত করা হলে সেটা একটা স্পষ্ট বার্তা দেবে, এই সরকার শুধু রাজনৈতিক পেশি শক্তি না, বরং মেধা এবং পেশাদারিত্বকেও মূল্যায়ন করতে প্রস্তুত। এবার আসা যাক এই পুরো সংকটের সবচেয়ে মানবিক এবং একই সাথে সবচেয়ে নাটকীয় অধ্যায়। মন্ত্রী শেখ রবিউল আলমের কথা একটু ভাবুন। একজন মানুষ, তার কাঁধে চাপানো হয়েছে তিনটি বিশাল মন্ত্রণালয়, সড়ক পরিবহন, সেতু, রেলপথ এবং নৌ পরিবহন। বাংলাদেশের পুরো যোগাযোগ ব্যবস্থার নিয়ন্ত্রণ কার্যত একজনের হাতে। সকাল থেকে গভীর রাত অবধি একটানা ফাইল সই, মিটিং এর পর মিটিং, বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, আক্ষরিক অর্থেই তিনি ক্লান্ত। কিন্তু এই ওভারলোডের পেছনে কি শুধুই কাজের চাপ, নাকি অন্য কিছু আছে? ভেতরের সূত্রগুলো বলছে আসল গল্পটা আরো গভীর। দলের ভেতরের একটি প্রভাবশালী গোষ্ঠী চাইছে সড়ক বা রেলপথের মতো বিলিয়ন ডলারের প্রকল্প সমৃদ্ধ মন্ত্রণালয়গুলোর নিয়ন্ত্রণ নিজের বিশ্বস্ত কারো হাতে তুলে দিতে। এজন্য তারা উপর মহল পর্যন্ত জোর লবিং চালাচ্ছেন। একই ধরনের চাপ অনুভব করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি অর্থ এবং পরিকল্পনা দুটো ভারী মন্ত্রণালয় একসাথে সামলাতে গিয়ে
নিজেও বুঝতে পারছেন যে দুটোতে সমান মনোযোগ দেওয়া সম্ভব না। শোনা যাচ্ছে তিনি নিজেই পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব অন্য কাউকে দিয়ে সম্পূর্ণ মনোযোগ অর্থ মন্ত্রণালয়ের কেন্দ্রীভূত করতে চাইছেন। আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের হাওয়া বইছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছেন। এটা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে একটা বড় কূটনৈতিক অর্জন। ফলে সেখানেও একটা নতুন মুখের প্রয়োজনীয়তা তৈরি হচ্ছে। এবার আরেকটি বিষয়ে আসি। যারা বাদ পড়তে পারেন তাদের তালিকাও কিন্তু কম আলোচিত না। নুরুল হক নূর, জুনায়েদ সাকি, ববি হাজ্জাজ এবং শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন এদের নাম ব্যর্থতা তালিকায় সবচেয়ে উপরে বলে জানা যাচ্ছে। ঢাকা এবং খুলনা বিভাগের আরও কয়েকজন মন্ত্রীর কপালেও দুশ্চিন্তার ভাঁজ, কারণ নতুন পাওয়ার হাউসদের জায়গা করে দিতে কাউকে না কাউকে সরতেই হবে। এই পুরো বিষয়টিকে একটু বৃহত্তর পরিপ্রেক্ষিতে দেখলেই বোঝা যায় এটা শুধু কয়েকজন মন্ত্রীর আসা যাওয়ার ব্যাপার না, এটা আসলে একটা রাজনৈতিক দলের শাসন ক্ষমতার পরিপক্কতার পরীক্ষা। ২৪-এর গণ আন্দোলনের মধ্য দিয়ে যে পরিবর্তন এসেছে, জনগণ সেই পরিবর্তনের ফসল হাতে পেতে চাইছে। প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টতই বুঝতে পারছেন যে এই হানিমুন পিরিয়ড আর দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই। জনগণের ধৈর্যের একটা সীমা আছে। তাই অগাস্টের এই আসন্ন মেগা রদবদল শুধু একটা মন্ত্রিসভা পুনর্গঠন না, এটা আসলে পুরো প্রশাসনের রক্তে নতুন অক্সিজেন সঞ্চালনের একটা প্রচেষ্টা। কিন্তু প্রশ্ন তো থেকেই যায়, শুধু মুখ বদলে কি আসলেই সমস্যার সমাধান হবে, নাকি নতুন যারা আসবেন তারাও একসময় সেই একই চক্রে পড়ে যাবেন? ক্ষমতার মোহ, আমলাতান্ত্রিক জটিলতা এবং দলীয় রাজনীতির চোরাবালি, এগুলো তো কোনো নির্দিষ্ট ব্যক্তির সমস্যা না, এটা পুরো ব্যবস্থার গভীরে প্রথিত একটা সংকট। পুরো দেশ এখন অধীর আগ্রহে তাকিয়ে আছে শেরে বাংলা নগরের দিকে। নতুন যারা বঙ্গভবনের সিঁড়িতে পা রেখে শপথ নেবেন তাদের মনে রাখতে হবে এই শপথ শুধু পদের প্রতি না, এই শপথ সেই কোটি মানুষের প্রতি যারা পরিবর্তনের স্বপ্ন দেখে রাস্তায় নেমেছে। জনগণের ভাগ্য নিয়ে কোনো ধরনের অলস্যতা, তামাশা বা ক্ষমতার দম্ভ এবার আর কোনোভাবেই গ্রহণযোগ্য না। খেলা হবে সর্বে শুরু। এই খেলার ফলাফল কি হবে সেটা সময় বলে দেবে। আপনি পুরো বিষয়টিকে কিভাবে দেখছেন মতামত জানাবেন কমেন্ট বক্সে।